প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি টিভি 24 এর নিয়মিত আয়োজন টিভি ওয়েলনেস দেখার জন্য। সাথে আছি আমি ডক্টর সজল আশফাক। দর্শক, আপনারা জানেন যে আমাদের অনুষ্ঠানটি সরাসরি নিউ ইয়র্ক স্টুডিও থেকে সম্প্রচারিত হচ্ছে এবং আমাদের এই অনুষ্ঠানে আমাদের সাথে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক এবং একটি বিষয়ের উপর আমরা কথা বলি। দর্শক, আজ বিশ্ব হাইপারটেনশন ডে। এই দিবসটিকে নির্দেশ করে আজকে আমরা কিছু আলোচনা করতে চাই। আমরা জানি যে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ অনেকের কাছে হয়তো খুব সাধারণ একটি সমস্যা, কিন্তু তারপরও আমার মনে হয় যে এটিকে একটু বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। সে কারণে আজকে আমরা এই বিষয়টি নিয়ে আবার আলোচনা করতে চাই, শুনতে চাই নতুন কিছু কথা আজকের অতিথির সঙ্গে। দর্শক, আজকে যিনি অতিথি আপনারা সবাই তাকে চেনেন। আমাদের আজকের অতিথি ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন ডাক্তার মঞ্জুর মোর্শেদ। আসুন পরিচিত হই ডাক্তার মঞ্জুর মোর্শেদের সাথে। আসসালামু আলাইকুম ডক্টর সাদল ভাই, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সেই সাথে সাথে টিভিএন 24 কর্তৃপক্ষ এবং দর্শকবৃন্দকে অনেক অনেক সালাম জানাচ্ছি। অনেক ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম। তো দর্শক, আমরা শুরু করছি আজকের অনুষ্ঠান। প্রথমে যেটা জানতে চাইবো যে এই যে আজকে বিশ্ব হাইপারটেনশন দিবস এবং একটি দিবস একটি রোগের উপরে বিশেষভাবে সারা বিশ্বে পালিত হয়। আরো কিছু রোগে হয়তো এরকম ধরনের দিবস আছে, তারপর হাইপারটেনশন একটি অন্যতম বলা হয় যে স্বাস্থ্য সমস্যা, যেটি নানা ধরনের স্বাস্থ্য সমস্যা করতে পারে এবং দীর্ঘ সময় ধরে এই সমস্যা থাকে। এই সমস্যা চলে যায় একবার শুরু হলে সেটা বলা যাবে না। কাজে এটাকে নিয়ে আসলে চিন্তা ভাবনার দরকার আছে। রোগীরাও যেমন ভাবেন ঠিক তেমনি ভাবে কিন্তু আমার মনে হয় যে যারা চিকিৎসক আছেন, যারা চিকিৎসা করেন, তাদেরও একটা ভাবনার বিষয়। তো ডাক্তার মঞ্জুর মোর্শেদ, আপনি কি বলবেন যে এতদিন পরে এসেও এই দিবসটি প্রতি বছর পালিত হচ্ছে, এটা কেন এত গুরুত্বপূর্ণ? জি, ধন্যবাদ। আগে দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা জরিপ দিয়ে আমি স্টার্ট করব। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছেন যে ওয়ার্ল্ড ওয়াইড 1.28 বিলিয়ন পিপল অ্যাডাল্ট, যাদের বয়স 30 থেকে 79 ইয়ার্স ওল্ড, তারা আপনার এই হাইপারটেনশনে ভুগতেছেন এবং এই 2/3 তাদের মধ্যে আবার যাদের হাইপারটেনশন হয়েছে এরা কিন্তু আপনার লো সোসিও ইকোনমিক কান্ট্রিতে বসবাস করেন কিংবা মিডল ইনকাম কান্ট্রিতে বসবাস করে থাকেন। এবং আরো মজার ব্যাপার হচ্ছে যে অর্ধেক পপুলেশন যাদের ব্লাড প্রেশার হয়েছে তারা জানেনও না যে ব্লাড প্রেশার আছে, এবং আর বাকি যাদের ব্লাড প্রেশার আছে তাদের অর্ধেক কিন্তু ট্রিটমেন্টও করান না, এবং বাকি অর্ধেক কোনো না কোনো ভাবে ট্রিটমেন্ট হয়ে থাকে। তো সুতরাং বুঝতে পারতেছেন যে প্রথমত আমরা জানি না কাদের ব্লাড প্রেশার হচ্ছে না হচ্ছে, কারণ আমাদের সেই স্ক্রিনিং প্রসেসটা হয় না ঠিক মতো। দ্বিতীয়ত হচ্ছে যে আবার যেহেতু না জানার কারণে অনেক দিন ধরে, যেহেতু এটি সাইলেন্ট কিলার, এই ব্লাড প্রেশারটা কিন্তু কন্টিনিউ থাকে এবং একটা একটা টাইমে এসে আপনার যে কোনো একটা কনসিকুয়েন্স না হওয়া পর্যন্ত হয়তো অনেকে জানেনও না। আর অর্ধেক পপুলেশন হচ্ছে যে যাদের ব্লাড প্রেশার হয়েছে তারা ঠিক মতো ট্রিটমেন্ট করেন না কিংবা ডাক্তারের শরণাপন্ন হন না, কিংবা এটি হয়তো হতে পারে মেডিকেশনের সাইড ইফেক্ট বলেন বা অন্য কোনো কারণে হোক। তো অনেক কারণ, তার মানে হচ্ছে যে হাইপারটেনশনটা একটা সাইলেন্ট কিলার হিসেবে মানুষের মধ্যে আছে এবং এটি কিন্তু আমাদের বেশ মারাত্মকভাবে কনসিকুয়েন্স করে থাকে। তো আজকে যে ব্লাড প্রেশারের দিবসটা যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে উদযাপন করছেন বা সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছেন, এটা আবারও আমরা এই অনুষ্ঠানের মধ্যে সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই যে যাদের ব্লাড প্রেশার হয়েছে কি না হয়েছে আপনারা আপনাদের প্রোভাইডারের সাথে আলাপ করবেন যখনই ডাক্তারের কাছে যান, এবং যদি ডাক্তারের কাছে নাও গিয়ে থাকেন মাঝে মধ্যে ফার্মেসি কিংবা বাসাতে কারো ব্লাড প্রেশারের মেশিন যদি থাকে আপনারা মাপবেন এবং দেখবেন যে আপনার ব্লাড প্রেশার আছে কিনা। যেহেতু ব্লাড প্রেশারের কোনো সিমটম নাই, যদি কোনো ধরনের সিমটম থেকে থাকে তাহলে আপনি এটি অবহেলা করবেন না, অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। সেটাই। অনেক ধন্যবাদ ডাক্তার মঞ্জুর মোর্শেদ। এই একটা ভুল ধারণা সবার মধ্যে যে এটা সাইলেন্ট কিলার, এটার কোনো উপসর্গ নেই। অনেকেই ভাবেন যে এটার অনেক কিছু উপসর্গ আছে। আমার তো ঘাড়ে ব্যথা হয় না, আমার তো মাথা ঘোরায় না। তারা ভাবেন যে এগুলো উপসর্গ। আসলে তো এটার তেমন কোনো উপসর্গ নেই এবং উপসর্গহীন অবস্থায় এটা দীর্ঘদিন থাকতে পারে। দীর্ঘদিন অনেক বছরও থাকে অনেকের, আমরা দেখেছি। এবং সেক্ষেত্রে আপনি যেটা বলেছেন যে নিয়মিত রক্তচাপ পরীক্ষা করা উচিত, রক্তচাপ মাপা উচিত। তো এটা কি এমন অনেকে একটা ধারণা করেন যে উচ্চ রক্তচাপ তো বয়স্কদের রোগ, তো যারা একটু তরুণ অপেক্ষাকৃত ধরেন 50 বা 40 বা এই বয়সে যারা আছেন তাদের হয়তো রক্তচাপটা নিয়মিত মাপার দরকার নেই। বিষয়টা কি এমন? না, খুবই সুন্দর প্রশ্ন।
আপনার একটা রিসার্চে দেখা গিয়েছে আপ টু 60 ইয়ার্স ওল্ড আপনার এই ব্লাড প্রেশারটা ম্যাক্সিমাম সময় পুরুষদের বেশি হয়ে থাকে এবং 60 ইয়ার্স এর পরে মহিলাদের ব্লাড প্রেশারটা বেশি হয়ে থাকে। তার মানে ব্লাড প্রেশারের সাথে একটা এইজের একটা সম্পৃক্ততা আছে। কেন এইজের সম্পৃক্ততা আছে? আমাদের বয়স যখন বাড়বে তখন আমাদের যে ভেসেল গুলো যে সুন্দরভাবে ইলাস্টিসিটি ছিল, যেমন ধরুন আপনার চামড়া কত সুন্দর যখন ইয়ং বয়সে থাকে, একটা বয়স হয়ে গেলে এটা রিঙ্কল হয়ে যায়, একটা টাফ হয়ে যায়। ঠিক তেমনি ব্লাড ভেসেল গুলো এরকম, ব্লাড ভেসেলের যে ইলাস্টিসিটি থাকে সেই ইলাস্টিসিটিটা দিন দিন আস্তে আস্তে কমে যায়। তো এতে কি হয়, এতে আপনার ব্লাড প্রেশার কিন্তু আপনার বেড়ে দেওয়ার সম্ভাবনা আছে। তো সুতরাং এটা এইজিং এর সাথে এটা সম্পৃক্ততা আছে। তো সুতরাং এটির দিকে খেয়াল রাখতে হবে। আর আরো অন্য বিষয়গুলোর রিসপেক্টে আমি পরবর্তীতে আসবো। জি জি, তো রিস্ক ফ্যাক্টর গুলি শুনতে চাই যে সরাসরি তো কোনো কারণ নেই, যে কোনো ভাবে বলা যাবে না যে এই কারণে এটি হয়েছে, এবং সবসময় এটা বলা হয় যে কিছু ফ্যাক্টর আছে, জি কিছু বিষয় আছে এর সাথে জড়িত। হুম, তো বিষয়গুলি সম্পর্কে আমার মনে হয় যে সবার একটু ধারণা থাকা উচিত, কারণ সবাই সরাসরি কারণ খুঁজতে চান, আসলে সরাসরি কোনো কারণ তো নেই। হুম, একটু সেই বিষয়গুলো যদি আলোচনা করেন, যেগুলো যে ফ্যাক্টরগুলো আমাদের জীবনযাত্রার সাথে জড়িত, কিংবা আমার খাদ্যাভ্যাসের সাথে জড়িত, বা অন্য কোনো কিছুর সাথে জড়িত। জি খুবই সুন্দর প্রশ্ন। এগেইন আমি একটু সময় নিব, জি, কারণ অবশ্যই। এখানে ব্লাড প্রেশার আমরা প্রথমে একটা বলে থাকি এসেনশিয়াল হাইপারটেনশন। হুম, 95% সময়ে আপনার ব্লাড প্রেশারটা আমরা কি জন্য হয় এটা জানি না, এই জন্য আমরা এটাকে এসেনশিয়াল হাইপারটেনশন বলে থাকি। আর বাকি যে পার্সেন্টেজ, খুবই লো পার্সেন্টেজ যেটা, সেটিকে আমরা সেকেন্ডারি হাইপারটেনশন বলে থাকি। হ্যাঁ, তো প্রথমে আসেন প্রাইমারি হাইপারটেনশন মিন এসেনশিয়াল হাইপারটেনশন। এসেনশিয়াল হাইপারটেনশনটা অনেক কারণে হতে পারে, যেমন আপনার আব্বা আম্মা ভাই বোনের মধ্যে ব্লাড প্রেশার আছে, মিন জেনেটিক। হুম, জেনেটিক হুম, থেকে থাকে তাহলে এটা একটা ফ্যাক্টর। যদি ধরুন আপনার ওবেসিটি আছে, আপনার বডি মাস ইন্ডেক্স আপনার হাইট অনুযায়ী, আপনার বডি অনুযায়ী অনেক মোটা, হ্যাঁ, তো এটির জন্য হতে পারে। তারপর ধরুন আপনি খুবই স্যাডেন্টারি লাইফস্টাইলে আপনি অভ্যস্ত, তো এরকম যদি হয়ে থাকে, মিন্স আপনি কোনো হাঁটাহাঁটি করেন না, তাহলে তো আপনার বডিটা খুবই স্লাগিশ অবস্থা থাকে, যার ফলে ব্লাড প্রেশারটা হতে পারে। তারপর ধরুন আপনি আপনার লাইফস্টাইলটা খুব একটা ভালো না, লাইফস্টাইল যদিও স্যাডেন্টারি লাইফস্টাইলটা একটা অংশ, এরপরও আপনার খাওয়া দাওয়ার কথা বলছি, যেমন প্রসেস ফুড খান, আপনি চিপস খান, আপনি বিভিন্ন ধরনের হ্যামবার্গার, বিফ বার্গার, যেগুলি আর কি, আই মিন ওয়ান্স ইন ওয়াইল ইটস ওকে। আমি একদম তো আপনি বলবো না যে একদম হুম, খেতে পারবেন না, যদিও একদম না খেতে পারলে তো বেস্ট, কিন্তু অনেকের যে আছে যে একদম মানে ফ্রিকুয়েন্টলি সবসময় খায়, এটা না হলেই যেন হয় না। তারপর এইরকম, তারপর এই যে আমি যে এত কিছু বললাম, তারপর অনেকের হয়তো কিছু মেডিকেল ডিজিজ আছে, যেমন ধরেন আপনার কোলেস্টেরলের প্রবলেম, যেমন ধরেন আপনার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, হ্যাঁ, তারপর যেমন ধরুন আপনার ডায়াবেটিস, বা অন্য কোনো ধরনের প্রবলেম, মেডিকেল প্রবলেম, এগুলো হচ্ছে যে এক ধরনের। তো আবার আরেকটা হচ্ছে যে সেকেন্ডারি হাইপারটেনশন, যেগুলি আপনার অন্য কোনো কারণে আপনার ব্লাড প্রেশারটা হতে পারে। অন্য অন্য কি কারণ? যেমন ধরেন আপনার কিডনির উপরে যে আমাদের অ্যাড্রিনাল টিউমার আছে, সেখান থেকে অনেক কর্টিসল হরমোন নিঃসৃত হয়ে থাকে, সেটি হলে আপনার ব্লাড প্রেশার বেড়ে যাবে, সেটির জন্য হতে পারে। অনেকে আমরা যে কফ মেডিসিন খেয়ে থাকি, যেমন সুডোএফেড্রিন, তারপর এগুলোর জন্য অনেক সময় ব্লাড প্রেশার বেড়ে যায়। আমরা অনেক সময় আপনার বার্থ কন্ট্রোল পিল ব্যবহার করে থাকি, বিশেষ করে মহিলারা, তো সেটির জন্য হতে পারে। ইদানিং পুরুষদেরও বার্থ কন্ট্রোল পিল আসতেছে বাজারে, হ্যাঁ, সেটির জন্য আপনার হতে পারে। তারপর অনেক সময় আপনার ইলিগাল ড্রাগ যেগুলো ব্যবহার করে থাকে, যেমন আপনার কারো এডিএইচডি আছে, তারপর অ্যাডেরল হুম, নিচ্ছেন, কিংবা অ্যাম্ফেটামিন নিচ্ছেন, কিংবা কোকেন নিচ্ছেন রিক্রিয়েশনাল ড্রাগ হিসেবে, সেগুলোর জন্য হতে পারে। কেউ যদি হয়তো স্মোকিং ড্রিঙ্কিং অ্যালকোহল করে থাকেন, সেগুলোর জন্য হতে পারে। আবার কিডনি ডিজিজ যদি হতে পারে, সেটির জন্য হতে পারে। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, যেটা কিছুক্ষণ আগে বললাম, সেটির জন্য হতে পারে। থাইরয়েড প্রবলেম হলেও হতে পারে। তো এগুলো হচ্ছে যে সেকেন্ডারি কজ। তার মানে হচ্ছে যে এই যে আমি যে এত কিছু বললাম, সেগুলি হুম, এছাড়া বাইরে যেটি বললাম এইজ, যেটি বললাম আপনার জেনেটিক, তো এগুলি কিন্তু আপনার কোনোদিনও আপনি এটা চেঞ্জ করতে পারবেন না। কিন্তু আপনাকে কিছু লাইফস্টাইল যদি মডিফিকেশন করেন, তাহলে আপনার এই রিস্ক ফ্যাক্টর গুলো আপনি অবশ্যই ভালো রাখতে পারেন। আচ্ছা, অনেক ধন্যবাদ ডক্টর মঞ্জুর মোর্শেদ। আমরা শুনলাম যে কি কি ফ্যাক্টর বা কি কি বিষয় এই উচ্চ রক্তচাপ সৃষ্টিতে ভূমিকা রাখছে। একটা প্রশ্ন, যে কখন আপনি একজন রোগীকে বা একজন মানুষকে, সাধারণ মানুষকে আপনি বলবেন যে আপনার উচ্চ রক্তচাপ আছে? মানে এটা কি এমন যে উম, কত মাত্রার বা কত, মানে আমরা জানি যে সাধারণ মানে মানে স্বাভাবিক মাত্রার রক্তচাপ হচ্ছে 120/80, রাইট? তো এটা যদি পাওয়া যায়, এর বেশি যদি পাওয়া যায়, কতদিন ধরে পাওয়া গেলে, মানে কখন একটা মানুষকে আপনি বলবেন যে হ্যাঁ আপনার উচ্চ রক্তচাপ আছে,
এবার কিছু একটা করতে হবে, হ্যাঁ, সেটা আপনার ব্যবস্থা আপনি দিবেন রোগীর অবস্থা বুঝে। কখন বলা যায় যে এই রোগীটার হাইপারটেনশন আছে? আচ্ছা, খুবই সুন্দর প্রশ্ন। আ যখন আমাদের কাছে কোনো পেশেন্ট আসে এবং হুম, হুম। ব্লাড প্রেশারটা কিরকম না কিরকম, প্রথমত পেশেন্ট অলরেডি জানেন যে উনার কিরকম সিম্পটম হচ্ছে কি না হচ্ছে, যেটি আপনি কিছুক্ষণ আগে বললেন। হুম, সিম্পটম হওয়া মানে তার মানে একটা রেড ফ্ল্যাগ সাইন, যেমন আপনার ঘাড় ব্যথা বলুন কিংবা মাথা ব্যথা বলুন কিংবা আপনার নাক দিয়ে একটু রক্ত বের হচ্ছে বলুন কিংবা চোখটা লাল বর্ণ হয়ে গেছে, হুম, মুখটা হুম, ফাঁস হয়ে যাচ্ছে বা এই ধরনের অনেক কিছু বা স্লাগিশ ফিল করছেন, ঘুমটা ঠিকমতো হচ্ছে না। এই ধরনের অনেক কিছু, অনেক ধরনের সিম্পটম হতে পারে, ভেগ সিম্পটম। কিন্তু যাদের সিম্পটম হয় না, ডাক্তারের কাছে গেলেন কোনো না কোনো কারণে, দেখলেন যে ব্লাড প্রেশারটা আপনার হাই। হাই বলতে কি বোঝাচ্ছি? ধরুন 140/90, 90 হুম, টা হুম। হচ্ছে যে ডায়াস্টলিক আর উপরেরটা হচ্ছে যে সিস্টোলিক ব্লাড প্রেশার। এই নাম্বারটা যখনই দেখি, তখনই একটু আমাদের মধ্যে কোয়েশ্চেন মার্ক থাকতে হবে যে এটি কি অ্যাকচুয়াল ব্লাড প্রেশার রিডিং কিনা? কেন বলছি সেটা? যেমন আপনি যখন ডাক্তার সাহেবের চেম্বারে যাবেন, আপনি একটা স্ট্রেসফুল সিচুয়েশন এ থাকেন। হয়তো আপনি খুব তাড়াহুড়া করে এসেছেন, হয়তো আপনি হোয়াইট কোট দেখে কিংবা ডাক্তারের শরণাপন্ন হবেন কি না কি বলে, সেটার জন্য একটা স্ট্রেসে আছেন, সেটার জন্য আপনার ব্লাড প্রেশারটা বাড়তে পারে। তো এইজন্য যখন ডাক্তারের কাছে যাবেন, তখন উচিত যে অন্তত 5 to 10 মিনিটস একটু ওয়েটিং রুমে বসে রিল্যাক্স থাকুন, যাতে কোনো অবস্থাতে যাতে আপনার আ অন্য কোনো ধরনের স্ট্রেস না থাকে। এরপরে অবশ্যই জানতে হবে যে ব্লাড প্রেশারটা মাপার আগে আপনি কোনো ক্যাফেইন খেয়েছেন কিনা, ড্রিংক করেছেন কিনা, স্মোকিং করেছেন কিনা, তারপর আপনি ভরা পেটে আছেন কিনা, এই ধরনের কিছু ফ্যাক্টর ইনভলভ থাকে। তারপর ব্লাডারটা ফুল কিনা, প্রস্রাব বাথরুমে যেতে আটকে হবে। রেখেছেন কিনা? এই ধরনের এই ধরনের এগুলি। তো এরপরও যদি দেখি যে অনেক সময় ডাক্তারদের চেম্বারে আসলে ব্লাড প্রেশার এমনিতে একটু বেশি পাওয়া যায়। এটাকে আমরা হোয়াইট কোট সিনড্রোম বলে থাকি। তো যদি এরকম হয়ে থাকে কিংবা 140 লিটল বিট প্লাস মাইনাস এরকম যদি হয়ে থাকে, একটু কোয়েশ্চেন মার্ক দেওয়া উচিত যে আপনি বাসাতে ব্লাড প্রেশারটা মাপেন কিনা কিংবা আপনার ফ্যামিলিতে ব্লাড প্রেশার আছে কিনা, আপনার ওজনটা কেমন? তো এই ধরনের কিছু প্রশ্ন করা যেতে পারে। এরপরও যদি আপনার যদি 140/90 কিংবা প্লাস মাইনাস একটু যদি হয়ে থাকে, হুম, হুম, পরবর্তী ভিজিটটা আবার ২ সপ্তাহ পরে আবার আসা দরকার এবং এটা মাপা দরকার এবং এট দ্য সেম টাইম যদি সম্ভব হয়ে থাকে বাসাতে যে হুম, ব্লাড হুম, প্রেশারের একটা ডায়েরি যদি করা যায়, তাহলে বোঝা যাবে যে ব্লাড প্রেশারটা হচ্ছে কিনা। যদি ২ টা বা ৩ টা রিডিং যদি এইভাবে দেখা যায় কিংবা সিম্পটম হয় কিংবা ফ্যামিলিতে এই ধরনের প্রবলেম আছে কিংবা উনার ওবেসিটি প্রবলেম আছে হুম, কিংবা হুম, উনার ল্যাক অফ এক্সারসাইজ কিংবা সেডেন্টারি লাইফস্টাইলে অভ্যস্ত কিংবা ধরুন অনেকের জব খুবই স্ট্রেসফুল সিচুয়েশন কিংবা ধরুন অনেক বসে কাজ করেন, সেটি ট্যাক্সি ড্রাইভিং হোক কিংবা কম্পিউটারে হোক, যেটাই হোক। তো এরকম অনেক কিছু হলে তখন চিন্তা করা যায় যে হয়তো আপনাকে কি মেডিসিন দিতে হবে কি দিতে হবে না। হুম, ১ম এই হুম, এগেইন এটাকে ডায়েট, লাইফস্টাইল মডিফিকেশন করে এটি চেঞ্জ করা যায় কিনা, সেটাই আমাদের নাম্বার 1 গোল থাকবে। কারণ আমরা কেউ চাই না মেডিসিন খেতে। কেননা মেডিসিন একটা হয়তো লং টাইম প্রসেস, হয়তো কোনো সাইড ইফেক্ট হতে পারে, হয়তো এটা কমপ্লায়েন্স এর ইস্যু হতে পারে। প্লাস পেশেন্টেরা অনেক সময় মেডিসিনের উপর নির্ভর থাকতেও চান না, ভয় পেয়ে যান। তো এইজন্য সবসময় একটা ডায়েট লাইফস্টাইল মডিফিকেশন যদি করা যায়, আপনার যদি সল্ট ইনটেকটা যদি কমানো যায়, একটু হুম, হুম। হেলথি যদি ফুড হ্যাবিট যদি করা যায়, তাহলে দেখা যাবে যে এই ব্লাড প্রেশারটা তারপরও আপনার উপরে কিনা। যদি সম্ভব না হয়ে থাকে, তখন আমরা মেডিসিনের ব্যাপারে চিন্তা ভাবনা করতে পারি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এক্ষেত্রে আমার একটা প্রশ্ন, আপনি যখন বললেন যে 140/90, তো এটা যখন হয় আপনার লাইফস্টাইল মডিফিকেশন বা খাবার-দাবার, এক্সারসাইজ এগুলি শুরু করা, এগুলো করে না হয় দেখলাম। কিন্তু যদি এর চেয়ে অনেক বেশি থাকে, আপনি কোনো একটা সময় হয়তো রোগী জানেন না কিন্তু তার রক্তচাপ এর চেয়ে অনেক বেশি, সেক্ষেত্রে কি সরাসরি ওষুধে যান? এক্সেলেন্ট প্রশ্ন সজল ভাই। খুবই সুন্দর প্রশ্ন। 160 ধরুন, আপনার 160/95 বা 100 সাধারণত এত ব্লাড প্রেশারটা এটা সাধারণত কখনো ডাক্তারের কাছে আসে এত হয় না। আচ্ছা। কিন্তু এরপরও এই সময় কিন্তু আপনার অটোমেটিক্যালি আপনার মেডিসিন নেওয়াটা উচিত। কিন্তু হুম, হুম, এরপর অনেক সময় পেশেন্টেরা খুব ঘাবড়িয়ে যান যে এত প্রেশার হলো কেন? তখন উনারা হয়তো অনেক এক্সকিউজ দিতে চান বা এটা হয়তো উনাদের এক্সকিউজ খুব ভ্যালিড ও। হুম, বিভিন্ন হুম। কারণ দেখাতে পারেন, অনেক কারণ আছে। টেনশন। যা আমরা বললাম আরকি। হুম, তো হুম,
হয়তো উনারা বলেন যে, "না আমি দেখি আরেকটা সপ্তাহ দেখি, হয়তো আমার এই স্ট্রেসের জন্য এরকম হয়েছে দেখা যায়।" তো ঠিক আছে আমরা হুম, সবসময় অনার করি যে এরকম হচ্ছে। কিন্তু তবে একটু বলি যে বাসাতে গিয়ে প্রতিদিন অন্তত ১ টি বার করে ব্লাড প্রেশারটা মাপবেন যে এই ধরনের আছে কিনা। যদি হয়ে থাকে অবশ্যই ১ সপ্তাহের মধ্যে আপনার ব্লাড প্রেশারের মেডিসিনটা আপনার স্টার্ট করা উচিত। কারণটা হচ্ছে যে যদি হুম, হুম, ব্লাড প্রেশারটা যদি এরকম থাকে কিংবা হুম, হুম। তার থেকে যদি বেশিও হয়ে যায় তাহলে অনেক সময় অনেক ক্ষতি হতে পারে। তো এইজন্য এগুলা রিস্ক নেওয়া উচিত না। আর তাছাড়া একটা জিনিস বলবো ব্লাড প্রেশারের মেডিসিন, ব্লাড প্রেশার এখন প্রায় ঘরে, ঘরেই। ব্লাড প্রেশারে আপনি সামান্য একটু মেডিসিন নিলে আপনার এত চিন্তা করা লাগবে না। যদি ব্লাড প্রেশারটা যদি এত হাই থাকে আপনি যে চিন্তিত হয়ে যাবেন, সেই চিন্তায় আপনার ব্লাড প্রেশার আরো বেড়ে যাবে। আরো বাড়বে। আরো সেটাই। না এটা কোনো অর্থই হয় না। সেটাই, সেটাই। অনেক ধন্যবাদ। তো এর সাথে আরেকটা প্রশ্ন, এই যে বললেন না যে 140 ওভার 90 থাকলে তাকে লাইফস্টাইল মডিফিকেশন এবং সাথে আরো অন্যান্য কিছু তাকে করতে বলা হবে এবং সেটা উনি করবেন। কিন্তু সেটা আপনারা কতদিন দেখবেন বা কত মাস দেখবেন যে তাতে নিয়ন্ত্রণে আসছে কিনা? যদি না আসে তো তখন তো তাদেরও তো ওষুধে যেতে হবে। জি। তো এটি সাধারণত আ একেক প্রোভাইডার একেকভাবে দেখেন। ১ মাস, জি। ২ মাস এটি দেখতে পারেন বা ৩ হুম, হুম, মাস সর্বোচ্চ। তো হুম, হুম। এর মধ্যে কিন্তু আপনাকে খুবই স্ট্রিক্ট কিছু আ রেজিম চলতে হবে। সেটি হচ্ছে আচ্ছা। যে আপনার যেমন সল্ট ইনটেক যত লিমিটেড সল্ট হ্যাঁ, ইনটেক হ্যাঁ। লেস দ্যান 1.5 গ্রাম। এটা করতে হবে। তারপর আপনার যদি স্মোকিং এর অভ্যাস থাকে, অ্যালকোহলের অভ্যাস থাকে, ভেপিং মনে করে যে ভেপিং তো কিচ্ছু না, এটা স্মোকিং না। না, ভেপিং ও as bad as টোবাকো স্মোকিং সেটি। তারপর আপনার পটাশিয়ামটা আপনার কিরকম, এগুলো কিন্তু আপনার ব্লাড টেস্টেও দেখা যাবে। অনেক সময় হয়তো পটাশিয়ামটা কম হতে পারে কিংবা আপনি সেরকম পটাশিয়াম রিচ ফুডটা খাচ্ছেন না। তারপর অনেক স্ট্রেস থাকে। তো এগুলি অনেক কিছুর উপর নির্ভর করে আরকি। জি। জি, অনেক ধন্যবাদ। তো এবার একটু আপনি যেহেতু বারবার লবণ টা মানে কমানোর কথা বলছিলেন, রেস্ট্রিক্টেড করা বলছিলেন। আমরা সেই প্রসঙ্গে শুনবো। আমার মনে হয় যে আমাদের সাথে একজন দর্শকও যোগ দিয়েছেন। আমরা একটু দর্শকের কথাটা শুনে নিই। হ্যালো দর্শক, কে আছেন? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মাহমুদ ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম জামাইকা থেকে। জি, আমার বলুন। ডাক্তার সাহেবের কাছে একটা প্রশ্ন ছিল যে, আমরা কি সকালে ব্লাড প্রেশারটা মাপবো না বিকেল বেলায় সন্ধ্যার পরে কোনটা পারফেক্ট আসে? এবং আমরা যেটা ওই যে ডিজিটালটা ইউজ করি এইটার সাথে ওই ডাক্তারের যখন করি তখন দেখা যায় যে ৮-১০ সমস্যা হয়। হ্যাঁ, সেই হ্যাঁ। ক্ষেত্রে ডিজিটালটার এই তারতম্যটার কারণটা কি? এইটা আর এটা আর ওইটা সেটাই আরকি। জি, বুঝতে পেরেছি। খুবই সুন্দর দুটি প্রশ্ন। এই দুটি প্রশ্ন দর্শক আপনাকে অনেক ধন্যবাদ। এই দুটি প্রশ্ন আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদকে করতাম। যে আসলে কখন রক্তচাপ মাপা উচিত, কোনটাকে আমরা সঠিক রক্তচাপ বলবো? জি। কোন সময় মাপা যেটা জি। জি, ধন্যবাদ প্রশ্ন করার জন্য। খুবই সুন্দর প্রশ্ন। এগেইন সজল ভাই যেটা বলেছেন, ব্লাড প্রেশারটা মাপবেন আপনারা যখন ঘুম থেকে উঠবেন, আমার কাছে অনেক সময় পেশেন্ট আসে বলে যে, ঘুম থেকে উঠলাম, দাঁত-টাত ব্রাশ করে আমি ব্লাড প্রেশারটা মাপলাম দেখি যে অনেক হাই। এই সময় ব্লাড প্রেশার মাপা উচিত না। এই সময় ব্লাড প্রেশার আপনার একটু হয়তো হাই থাকবে। আম ব্লাড প্রেশারটা মাপার মেইন ইয়েটা হচ্ছে যে আপনি ব্লাড প্রেশারের মেডিসিন যদি সকালবেলা খেয়ে থাকেন ১ থেকে ২ ঘন্টা পরে আপনি খুবই রিল্যাক্স পজিশনে মাপবেন, যেগুলি কিছুক্ষণ আগে আমি বলেছি যে ডাক্তারের অফিসে কিভাবে মাপতে হয়। অলমোস্ট সেইম আ সিচুয়েশন আপনার এপ্লাই করে আপনার হুম, বাসাতেও। হুম। তো সুতরাং আমি কি বললাম যে ব্লাড প্রেশার ওষুধ নেওয়ার ১ থেকে ২ ঘন্টা পরে তারপর জি। আপনি রিল্যাক্স পজিশনে মাপবেন। বিকালে মাপার দরকার নাই। একবার মাপলে দিনে এনাফ। যদি না আপনার কোন ধরনের সিম্পটম থেকে থাকে কিংবা তো এক্ষেত্রে ডক্টর মঞ্জুর মোর্শেদ আমি একটু ইন্টারাপ্ট করি। এক্ষেত্রে ধরেন ২ টা প্রশ্ন। একটা হচ্ছে যারা ওষুধ খান না, এমনিতেই নিয়মিতভাবে মেপে দেখতে চান যে রক্তচাপটা কেমন আছে, হুম, তারা কখন মাপবেন? আর দ্বিতীয়ত হচ্ছে যে আরেকটা প্রশ্ন যে দিনের একই সময়ে মাপবে কিনা? মানে পরবর্তী সময়ে যখন আপনি যেটা বললেন যে ডায়েরি মেইনটেইন করার কথা, সেক্ষেত্রে কি সেই একই সময়ে প্রতিদিন মাপবেন কিনা? জি। আম এটি বলার আগে আমি বলব ধরুন আপনি জি। ব্রেকফাস্ট করেছেন। আপনি যদি হুম, হুম, এখন যদি আপনি খালি পেটে থাকেন হুম, হুম। কিংবা আপনি ব্রেকফাস্ট করেছেন তার 30 মিনিটস এর মধ্যে যদি আপনি ব্লাড প্রেশারটা মাপেন তাহলে ব্লাড প্রেশার আপনার হাই হবে। তো সুতরাং এই সময় মাপা যাবে না। জি। আপনার যদি এক বাথরুমে যাওয়ার যদি প্রবণতা থাকে তার আগে যদি মাপেন
তাহলে ব্লাড প্রেশার মাপা এটা ঠিক হবে না। আপনি যদি স্মোকিং বা বেপিং করে থাকেন বা কফি খেয়ে থাকেন 30 মিনিটসের মধ্যে, না, এটাও ব্লাড প্রেশার আপনার ঠিক হবে না। আপনি যদি কথার কথা ব্লাড প্রেশার মাপার সময় টেলিফোনে কথা বলতেছেন কিংবা টিভিতে বা সেলফোনে স্ক্রল করছেন, সেটি হলেও ব্লাড প্রেশারটা আপনার ঠিক হবে না। আপনি যদি লেগটাকে যদি ড্যাংলিং করে রাখেন, হ্যাঁ, একদম যদি মাটিতে যদি দোনো পা সুন্দরভাবে প্যারালাল ভাবে যদি না বসিয়ে রাখেন, ব্লাড প্রেশার যদি মাপেন, সেটা হবে না। তারপর এই সাথে সাথে আমি যে উত্তরটা বলবো, যেটা জি। ভাই বলেছেন যে ডিজিটাল ব্লাড প্রেশারটা একটু তারতম্য হয় কেন, অ্যাগেইন এটা দেখতে হবে আপনার কাফ সাইজটা ঠিক আছে কিনা। আমাদের বাঙালিদের অনেকের বাহু খুবই ছোট, তো এখন এই কাপ সাইজটা আপনার সেরকম বেশি বড় কিনা সেটা দেখতে হবে। আপনি যখন ব্লাড প্রেশারটা কাপটা দিবেন, তখন শুধুমাত্র একটা আঙ্গুল যাতে কোনো মতে ঢুকে এরকম ভাবে দেখবেন। খুব টাইটও হওয়া যাবে না, আবার খুব লুজও হওয়া যাবে না, সেটার জি। দিকে খেয়াল রাখবেন। তারপর অ্যান্টিকিউবেটাল ফসা, যেটা এখান থেকে 1 ইঞ্চি বা 2 ইঞ্চি দুইটা আঙ্গুল উপরে ইয়ে করবেন। আবার ব্লাড প্রেশারটা যখন মাপবেন, তখন এটি যেন আপনার যে কোনো একটা টেবিলের উপর কিংবা যদি আপনার হার্টের লেভেলে। তাহলে এটি বেস্ট। তো এই সমস্ত জিনিসগুলো আপনি যদি দেখেন, তাহলে ইনশাআল্লাহ ব্লাড প্রেশারটা ঠিক হবে। আবার অনেক সময় আমরা দেখি যে সুবিধার জন্য আপনার রিস্ট ওয়াচ, রিস্টের মধ্যে ব্লাড প্রেশারটা এগুলো সাধারণত অ্যাকুরেট ব্লাড প্রেশার রিডিং হয় না। তো এই জন্য আপনারা যখন ডাক্তারের কাছে যান, তা ওনারা জানেন, ওনাদের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কিংবা ডাক্তার সাহেবরা জানেন যে কিভাবে ব্লাড প্রেশার মাপতে হবে। হয়তো আপনি কিছুটা হয়তো ল্যাক অফ এক্সপেরিয়েন্স হতে পারে, আপনি জানেন ঠিকই, কিন্তু এই জিনিসগুলো যে বললাম, এগুলো হয়তো একটু কিছু ছোটখাটো বিষয়গুলো। ছোটখাটো বিষয়। জি, কিন্তু এটা বাহুতে মাপাই ভালো, রাইট? মানে অনেকে তো অনেক ডিজিটাল মেশিন রিস্টে ব্যবহার করতে বলে, সেগুলি আসলে খুবই মানে যে রিপোর্টটা দেয় সেটা ঠিক গ্রহণযোগ্য হয় না। অনেক ধন্যবাদ ডক্টর মঞ্জুর মোর্শেদ। দর্শক, আপনাকেও ধন্যবাদ প্রশ্ন করার জন্য। যেটা বলছিলাম যে লবণের কথা, তো অনেকেই ভাবেন যে আমি তো পাতে লবণ খাচ্ছি না বা তরকারিতে লবণ খাচ্ছি না, তো এই লবণ কম খাওয়াটাই কি যথেষ্ট? আমি আপনাকে একটু মানে যে জিনিসটা আমি জানতে চাই আপনার কাছ থেকে, যে আমরা কিন্তু এখন আমরা যেসব খাবার গ্রহণ করি, ধরেন বাইরে থেকে যেসব খাবার খাই, খুব সিম্পলি যদি ধরি, একটা সমোসা খাওয়ার সময় আমরা যদি সস খাই, সেটার মধ্যে তো অনেক লবণ থাকে। হ্যাঁ, আমাদের অনেকে চিপস খান, চিপসে তো প্রচুর লবণ থাকে। তো আমি খাবারের সময় কম লবণ খেলাম, সেটাই কি যথেষ্ট? নাকি আমরা কি কি খাবার খাচ্ছি তার মধ্যে কতভাবে লবণ পাচ্ছি, এই বিষয়টা কি আপনি কিভাবে দেখেন? জি, খুবই অ্যাগেইন প্রত্যেকটা প্রশ্ন খুবই আলহামদুলিল্লাহ খুবই সুন্দর প্রশ্ন, এবং এটিও খুবই সুন্দর প্রশ্ন। আপনি তো প্রথমে রান্না-বান্নাতে যে খাবার লবণটা দেন, অবশ্যই লবণের একটা লিমিটেশন থাকতে হবে, এবং যত কমই লবণ খাওয়া যায় সেটা করতে হবে। আর আপনি যেগুলো বলেছেন যে প্রসেস ফুড যেগুলো আমরা খাচ্ছি, চিপস খাচ্ছি কিংবা বাইরে থেকে যে রেস্টুরেন্টে বিভিন্ন খাবার খাচ্ছি, জাইরো খাচ্ছি, হ্যাঁ, এই ধরনের, তারপর এগুলো তো সব লবণে কিন্তু অসম্ভব ভরপুর। কারণটা হচ্ছে যে উনারা লবণ দেন যাতে খাবারের স্বাদটা যাতে প্রিজার্ভ থাকে, খাবারটা যাতে প্রিজার্ভ থাকে, এগুলোর জন্য অনেক কারণে এই লবণটা দেওয়া হয়ে থাকে। তো সুতরাং আপনাকে দেখতে হবে। আর তাছাড়া আপনি যখন বাজারে যেকোনো কিছু কিনবেন, তখন আপনি ইনগ্রিডিয়েন্টটা দেখবেন যে এটার মধ্যে সোডিয়াম কতটুকু। তারপর আপনার বিশেষ করে আমার মনে হয় আমেরিকার বাইরে, এটা যেমন ইউরোপে এটা ই দিয়ে স্টার্ট হয়, যে কত নাম্বার, কিংবা বাংলাদেশের মতো জায়গাতে খুব সম্ভবত আই দিয়ে কি একটা স্টার্ট করা হয়ে থাকে। তো এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে। আপনি যদি দেখেন যে এখানে সোডিয়ামের মাত্রা যদি আপনার 140 150, তার মানে বুঝতেই পারছেন এখানে কত বেশি সোডিয়াম। এবং এই সোডিয়াম এবং পটাশিয়ামের সাথে একটা ভালো একটা ভারসাম্য থাকতে হয় আমাদের বডিতে। সোডিয়াম মানেই হচ্ছে যে আপনার ওয়াটারকে টেনে ফেলবে। সোডিয়াম মানে হচ্ছে যে ওয়াটারকে রিঅ্যাবজর্ব করবে, এবং এই ওয়াটার রিঅ্যাবজর্ব করা মানেই হচ্ছে যে আপনার ব্লাড প্রেশার আপনার অনেক বেড়ে যাবে। হ্যাঁ, তো সুতরাং আপনাকে এগুলো দেখতে হবে, কি ধরনের খাবার খাচ্ছেন না খাচ্ছেন, তারপর কি রকম আপনার ফল খাচ্ছেন না খাচ্ছেন, এগুলো কিন্তু অনেক নির্ভর করে। যদিও ফলের মধ্যে সোডিয়াম কম, কিন্তু পটাশিয়ামটা, যাতে পটাশিয়াম রিচ ফুড যেগুলি, যেমন বলেন, ওয়াটারমেলন বলেন, যদি অন্য কোনো যদি প্রবলেম না থাকে, বিশেষ করে কিডনি ডিজিজ, বিশেষ করে আপনার ডায়াবেটিসের ক্ষেত্রে ওয়াটারমেলন একটু কেয়ারফুল থাকতে হয়। তো যদি সম্ভব হয়ে থাকে, এই ধরনের পটাশিয়াম রিচ ফুড জাতীয় খাবারগুলো খাবেন। কিন্তু যে প্রশ্নটা করেছেন, সল্ট কিন্তু আপনাকে অবশ্যই লিমিটেশনের মধ্যে রাখতে হবে। সেটাই, মানে আমি খাবারে লবণ রেস্ট্রিক্ট করলাম বা রান্নায় রেস্ট্রিক্ট করলাম, সেটাই যথেষ্ট না। আমি যে অন্যান্য খাবার খাচ্ছি সেগুলোতে কি পরিমাণ লবণ, সেটা একটা বড় বিষয়। অনেক ধন্যবাদ ডক্টর মঞ্জুর মোর্শেদ।
তো আরেকটা বিষয় আমি অনেকের মধ্যে দেখি যে উচ্চ রক্তচাপ আছে, ওষুধপত্র খাচ্ছেন, যদি জিজ্ঞাসা করা হয় যে এখন কি রক্তচাপ মাপেন কিনা, বলে যে না আমি তো ভালো আছি, আমার তো রক্তচাপ এই জন্য মাপি না। আসলে কি এই মানে উনি যে ডিসিশনটা নেন যে আমার এখন আর রক্তচাপ মাপার দরকার নেই, আমি ওষুধ তো খাচ্ছি এবং ভালো ফিল করছি, কাজে আমি রক্তচাপ কেন মাপবো, আসলে কি তাই? জি, এগেইন এই প্রশ্নটির উত্তর দিতে গিয়ে আমরা আগের প্রশ্নগুলোর উত্তরে জি। ফিরে যাবো যে এটি একটি হচ্ছে যে সাইলেন্ট কিলার, আপনার কোনো সিমটম থাকবে না, খুবই কম হুম। সংখ্যক লোকের সিমটম থেকে থাকে। তো সুতরাং আপনি ওষুধ খাচ্ছেন, ভালো কথা। ওষুধে যে ব্লাড প্রেশারটা এখন কন্ট্রোল হচ্ছে কিনা এটা আপনাকে একটু দেখা দরকার। অন্তত বেশ কিছু সময় আপনার একটু কেয়ারফুল থাকা দরকার যে আপনার এই মেডিসিনটা আপনার ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করছে কিনা, এবং সেটি আপনার ডাক্তারের সাথেও আপনি শরণাপন্ন হবেন যে উনারাও যাতে মেপে দেখেন যে আপনার ব্লাড প্রেশার কন্ট্রোল হচ্ছে, আপনার কোনো ধরনের প্রবলেম হচ্ছে না। এরপরে আপনি ধরুন অন্তত সপ্তাহে অন্তত 2-3 বার মিনিমাম আপনার মাপা যেতে পারে। আমি এমন যেতে পারে। দেখেছি যে দিনের মধ্যে 3 বার 4 বার পর্যন্ত মাপে। এত মাপার দরকার এত দরকার নেই, না। সেটাই। not সেটাই। আর এটাই মাপাটাও গুরুত্বপূর্ণ, কারণ যে কারণে ডক্টরস অফিসে যখনই যাবেন, সে প্রাইমারি কেয়ার প্রোভাইডারই হোক বা স্পেশালিস্টই হোক, রক্তচাপ কিন্তু সবাই মাপবেন। জি। হ্যাঁ, রক্তচাপ সবাই মাপেন। আমাদের সাথে কোন দর্শক বোধহয় যোগ দিয়েছেন, আমার মনে হচ্ছে একজন দর্শক আছেন। দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম আবুল হাশেম, ব্রুকলিন থেকে বলছি। প্রায় 40 বছর আগে থেকে আমার ব্লাড প্রেশার শুরু হয়। আমি আমেরিকা আসার আগে বাংলাদেশে ডাক্তার ওষুধ দিতে চাইনি। আমি যখন এখানে আসছি ডাক্তার তখন ওয়াটার ফিল দিয়ে শুরু করে। এখন আমার বয়স 65। তো আমি এখন মেট্রোপোরল, নিফিডিফিন, লিসোনোফ্রিল খাচ্ছি। আমি ভালো ফিল করতেছি, প্রেশার কন্ট্রোল আছে। আমার ইন ফিউচার কি করণীয়? ইদানিং আমার জি। ডায়াবেটিসও আছে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে খুবই সুন্দর একটা প্রশ্ন, ডক্টর মঞ্জুর মোর্শেদ। জি, থ্যাংক ইউ অ্যাগেন। আপনি আমাদের কাছে কল করেছেন এবং জানতে চেয়েছেন যে আপনার ব্লাড প্রেশার, আপনি বলেছেন মেটোপ্রোলল, লিসিনোপ্রিল, নেফিডিপিন খাচ্ছেন এবং সেই সাথে সাথে খুব সম্ভবত আপনি ওয়াটার ফিলের কথা বলছেন। সেটি কি এখনো খাচ্ছেন কিনা জানি না। হাইড্রোক্লোরোথায়াজেড খুব সম্ভবত সেটিকে আপনি ওয়াটার ফিল হয়তো বোঝাচ্ছেন। তো 4টি মেডিসিন যদি খেয়ে থাকেন তার মানে হচ্ছে যে আপনার রেজিস্ট্যান্ট টাইপ অফ হাইপারটেনশন মিন্স আপনার এতগুলো মেডিসিন খাওয়ার পরে হয়তো আপনার ব্লাড প্রেশারটা কন্ট্রোল হচ্ছে অথবা কন্ট্রোল হয়তো হচ্ছে না, কিন্তু আপনি যেভাবে বলছেন হয়তো ব্লাড প্রেশারটা কন্ট্রোল হচ্ছে। যদি ব্লাড প্রেশার কন্ট্রোল থাকে তাহলে তো ভালো কথা। আর যদি ব্লাড প্রেশার যদি কন্ট্রোল না থাকে তাহলে আপনাকে আর কি দেওয়া যায় না দেওয়া যায় সেটিকে একটু আবার রিইভ্যালুয়েশন করা যেতে পারে। যদি আপনি বলেছেন যে আপনি অনেক বছর ধরে 40 বছর ধরে আপনি ব্লাড প্রেশার ওষুধ খাচ্ছেন। তো যদি ব্লাড প্রেশার কন্ট্রোল থাকে দ্যাটস গুড। যদি ব্লাড প্রেশারটা এর পরও যদি কন্ট্রোল না থাকে, আপনার কিডনি কোনো সমস্যা আছে কিনা কিংবা অন্য আরো অনেক কিছু দেখে থেকে তারপর আরো একটু ডিসিশনে আসা যায় যে আপনি অন্য কোনো আরো মডার্ন ট্রিটমেন্টে যাওয়া যায় কিনা আপনার এই ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করার জন্য। এখন আপনার অনেক টার্সিয়ারি কেয়ারে, যেমন আমাদের এখানে, যেমন আমাদের ম্যানহাটনে তো প্রায় সব হসপিটালে টার্সিয়ারি কেয়ার। এই সমস্ত হসপিটালে এখন অনেক জায়গায় আপনার যে এখন যে সিম্প্যাথেটিক নার্ভ ডিনার্ভেশন করে, হ্যাঁ, এগুলো প্রচলন হয়ে গিয়েছে। তো আপনি আপনার প্রোভাইডারের সাথে আলাপ করবেন যে আপনার ব্লাড প্রেশারটা কেমন আছে। আর আপনি আমার কথাবার্তা যতটুকু বুঝলাম আপনি মোটামুটি ওষুধের মাধ্যমে ভালোই আছেন। যদি ভালো না থাকেন তাহলে আরো ফার্দার জি, উনি আরো একটা জিনিস বলেছেন যে ওনার এখন ডায়াবেটিসও আছে। জি 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 তো মানে সব মিলিয়ে রক্তচাপ যদি মানে কন্ট্রোলে থাকে, নিয়ন্ত্রণে থাকে, জি তাহলে তো ঠিকই আছে। না হলে হয়তো নিয়ন্ত্রণে না থাকলে সেজন্য আসলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত। জি, আমি একটা জিনিস উনার জি। জন্য এড করব, যেহেতু উনার ডায়াবেটিস আছে, উনার মেডিসিন যেগুলি আছে সেগুলি আম, আম, আমি জানি না উনি কি ধরনের ডায়াবেটিসের মেডিসিন খাচ্ছেন না খাচ্ছেন। তারপর আরেকটা জিনিস জানা দরকার, উনার ইউরিন অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও কেমন, যাতে ফার্দার কোনো কিডনি ড্যামেজ না হয়ে থাকে। সেটি ফাইন রিনাউন মেডিসিন অ্যাড করা যায় কিনা সেটি দেখতে হবে বেসড অন ইউএসইআর। তারপর ডায়াবেটিসের জন্য
ঠিক মতো মেডিসিন নিচ্ছেন কিনা, যেটা প্রিভেন্টিভ হিসেবে যাতে হসপিটালাইজেশন কিংবা কার্ডিওভাস্কুলার ডিজিজ না হয়ে থাকে সে সমস্ত ব্যাপারে খেয়াল রাখবেন। কিন্তু আপনার যেহেতু ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস দোনোটা আছে এবং খুব সম্ভবত কোলেস্টেরল প্রবলেমও থাকার সম্ভাবনা বেশি, তো আপনি কিন্তু খুবই কমপ্লিকেটেড পেশেন্ট এবং অবশ্যই আপনি আপনার প্রোভাইডারের সাথে এই সমস্ত ব্যাপারে আলাপ করবেন খোলামেলাভাবে। জি, অনেক ধন্যবাদ দর্শক, অনেক ধন্যবাদ ডাক্তার মঞ্জুর মোর্শেদ খুব সুন্দরভাবে বিষয়টির উত্তর দেওয়ার জন্য। দর্শক, সময় হলো বিরতি নেবার, একটু বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরে আসবো অনুষ্ঠানে, আশা করি আমাদের সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম অনুষ্ঠানে। আপনারা দেখছেন টিভিএন ওয়েলনেস, সাথে আছি ডাক্তার সজল আশফাক। আমাদের আজকের অতিথি ইন্টারন্যাশনাল কার্ডিওলজিস্ট ডাক্তার মঞ্জুর মোর্শেদ। আজকে আমরা কথা বলছি উচ্চ রক্তচাপ নিয়ে। দর্শক, আমরা অনেক বিষয় নিয়ে কথা বলেছি, আমরা দুজন দর্শকের প্রশ্নের উত্তর দিলাম এবং সেগুলো আমাদের প্রশ্নই ছিল। ওনারা খুব সুন্দরভাবে প্রশ্নগুলো করেছেন। তো আপনারা যদি আমাদেরকে প্রশ্ন করতে চান, আপনারা সেই নাম্বারটি দেখতে পাচ্ছেন, 6463079828। এই নাম্বারে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন। তো আমরা অপেক্ষা আছি আপনাদের প্রশ্নে এবং ফাঁকে ফাঁকে আমরা আলোচনা করছি। তো ডাক্তার মঞ্জুর মোর্শেদ, আরেকটি প্রশ্ন, যে কেউ যদি ওষুধ গ্রহণ করেন, চিকিৎসার জন্য আপনি তাকে ওষুধ দিলেন, সেক্ষেত্রেও কি তাকে আপনারা বলেন যে আপনার লাইফস্টাইল চেঞ্জের কথা, খাবার দাবার নিয়ন্ত্রণের কথা, মানে এটা কি তাদেরও করতে হবে, নাকি শুধু ওষুধ যারা নিচ্ছেন তাদের তো ওগুলো কি দরকার আছে? জি, अगेन মানে প্রতিটা প্রশ্নে আপনি খুবই সুন্দরভাবে করছেন। মেডিসিন আপনাকে দিলে তার মানে এই নয় যে আপনার আর কিছু করা লাগবে না। আপনি যা খুশি তাই করতে পারেন। প্রশ্ন কথাটা সেরকম না। আপনাকে মেডিসিনও নিতে হবে এবং এট দ্য সেম টাইম আপনাকে লাইফস্টাইলের দিকেও আপনাকে খুবই কেয়ারফুল থাকতে হবে। এখন আপনি যদি সজল ভাই, আপনি যদি কাউকে যদি কোনো কিছু বলেন যে হ্যাঁ, এই মেডিসিনটা নাও, কিন্তু আপনি জানেন যে উনি খুবই স্মোকার, তো এরকম হলে তো মানে আমরা আর ট্রিটমেন্ট করে লাভটা কি? এখন দিন দিন মেডিসিন হয়তো বাড়বে এবং মেডিসিন থেকে সাইড এফেক্ট হবে, হয়তো এটা কাজ করবে না যদি লাইফস্টাইল যদি মডিফিকেশন না করে থাকেন। তো আপনার প্রশ্নের উত্তর হচ্ছে যে অবশ্যই মেডিসিনের সাথে সাথে আপনাকে তারপর লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। আমি একটা সুসংবাদ দিই, আপনি যদি লাইফস্টাইল মডিফিকেশন করেন, হয়তো আপনার মেডিসিন যতটুকু নিচ্ছেন দুইটার জায়গায় একটা নিতে হবে। হয়তো আপনি যে ডোজে নিচ্ছেন সেই ডোজটা আমরা কমায় দিতে পারবো। হয়তো হয়তো এমনও হতে পারে যে আপনার হয়তো মেডিসিন লাগবেও না। এমন না যে আপনার মেডিসিনটা সারা জীবন খেয়ে দিতে হবে। যেমন আমি একটা মেডিসিন দিয়ে আপনি স্টার্ট করেছেন, এরপরে আপনি খুবই স্ট্রিক্ট ছিলেন, আপনার বিভিন্ন বদ অভ্যাস বলেন, আপনার ওজন বলেন, তারপর অনেক লাইফস্টাইল মডিফিকেশন করেছেন এবং দেখা গেল যে আপনি যে ডোজটা নিতেন তার থেকে আরো কমিয়ে দিলাম। এরপরে কমায় দেওয়ার পরেও দেখি যে আপনার হয়তো এবার আপনার ব্লাড প্রেশারটা আরো লো হয়ে যাচ্ছে। ব্লাড প্রেশার একটা ফ্যাক্টর না, হয়তো এমন আছে যে আপনি শুধু লাইফস্টাইল মডিফিকেশন করেই আপনি চলে যেতে পারবেন, আপনার হয়তো মেডিসিন লাগবেও না। তো সুতরাং এমন ভাবার কোনো অবকাশ নেই যে আপনি মেডিসিন নিচ্ছেন আপনি অন্য কিছু করবেন না। আপনি যদি অন্য কিছু করেন এটা আপনার জন্যই ভালো হবে, আপনার আপনি পারফেক্ট একটা রেজাল্ট পাবেন এবং এটা লংজিভিটি করবেন। জি, আমি একটু এবার অন্য একটা প্রশ্ন করি। এটা আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন। উনি এক্সারসাইজ করেন, যখন এক্সারসাইজ করেন তখন ওনার ব্লাড প্রেশার বেড়ে যায়। তো উনি ভাবেন যে এক্সারসাইজ করলে তো আমার ব্লাড প্রেশার বেড়ে যায়, তাহলে আমি এক্সারসাইজ কেন করব? কেন ডাক্তাররা বলেন যে এক্সারসাইজ করবেন? জি, আপনি যদি যে কোনো একটা স্ট্রেসফুল সিচুয়েশন থাকেন কিংবা আপনি একটু ব্রিস্ক ওয়াক করেন এবং এক্সারসাইজ তো অবশ্যই, তখন আপনার কি হয়? তখন আপনি দেখবেন আপনার হার্টটা খুব বেশি বিট করতেছে। হার্টটা কেন বেশি বিট করতেছে? আপনি যে এই যে নাড়াচাড়া করতেছেন আপনার হাত পা, হ্যাঁ, অনেক কিছু আপনার ব্রেইন বলেন, তারপর পুরোপুরি, তো এগুলোকে ব্লাড সার্কুলেশনটা করতে হলে আপনার হার্টকে বেশি পাম্প করতে হবে না? এবং এই হার্ট যদি বেশি পাম্প করতে হয় তখন আপনার ব্লাড প্রেশার তো বাড়বেই। তারপর আপনি সেটার সাথে সাথে আপনার যখন এইরকম ফ্লাইট অর ফাইট রেসপন্স যদি হয়ে থাকে, এটা অনেকটা ফাইট অর ফ্লাইট রেসপন্সের মতো, তখন আপনার কি হবে? তখন কর্টিসলটা বেড়ে যাবে, স্ট্রেসটা বেড়ে যাবে, তখন আপনার তো ব্লাড প্রেশার তো বাড়বেই। তো ওই ব্লাড প্রেশার বাড়া এটা হচ্ছে যে খুব ট্রানজিয়েন্ট, মিন্স খুব অল্প সময়ের জন্য। এবং আপনি যদি সব সময় যদি ব্লাড প্রেশারটা বাড়া থাকে সেটাই হচ্ছে যে প্রবলেম, সেটাই হচ্ছে যে হাইপারটেনশন। কিন্তু এক্সারসাইজের সময় আপনার ব্লাড প্রেশার বাড়বে, সেটি হাইপারটেনশন না। জি, অনেক ধন্যবাদ। আরেকটা প্রশ্ন, যেটা আপনি একটু আগে আমাদের একজন দর্শক যে বললেন না অনেকগুলো ওষুধ খাচ্ছেন, তো এক্ষেত্রে অনেকেই প্রশ্ন করেন যে আমার রক্তচাপ একটা ওষুধে নিয়ন্ত্রণ হচ্ছে কিন্তু আরেকজনের হয়তো 4টা 5টা ওষুধ লাগছে। আমি জানি যে প্রশ্নটার উত্তর দেওয়া একটু দুরূহ, একটু কঠিন,
তারপরে যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন যে এই এত ওষুধ কেন ব্যবহার করেন আপনারা? জি 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 খুবই সুন্দর প্রশ্ন। Again, আপনি দেখেন আপনার বয়সের দিকে চিন্তা করতে হবে। একটা যদি 30 বছরের ছেলের বা 40 বছরের ছেলে বা মেয়ের যদি ব্লাড প্রেশারটা, তারপরে যে ইলাস্টিসিটি আছে যে একটা মেডিসিনে হয়তো কাজ করবে, সেটি হয়তো 70 বছরের একটা ছেলে বা পুরুষ বা মহিলার এটা কাজ করবে না, কারণ ভেসেল গুলো খুব স্টিফ, সেটির কারণ হতে পারে। তারপর ওনার শরীর যদি মোটা হয়ে থাকে, তার জন্য হয়তো ব্লাড প্রেশার মেডিসিন বেশি লাগতে পারে, সেটা হতে পারে। তারপর উনি যদি অনেক সল্ট নিয়ে থাকেন, সেডেন্টারি লাইফস্টাইল থাকেন, বিভিন্ন বদঅভ্যাস থাকে যেমন স্মোকিং, অ্যালকোহল, সেটির জন্য হতে পারে। হ্যাঁ, তারপর ফ্যামিলিগত যদি কারণ থাকে, জেনেটিক কোনো কারণ থাকলে সেটির জন্য হতে পারে। তো সুতরাং এভরিবডি ডিফারেন্ট ফ্রম ইচ আদার। হ্যাঁ, তো এটি জেনেটিক কম্পোনেন্ট বলেন, এইজ বলেন, রেস বলেন। হ্যাঁ, যেমন এখানে ব্ল্যাকদের, আফ্রিকান আমেরিকানদের বেশি ব্লাড প্রেশার কম্পেয়ার টু দ্য হোয়াইট আমেরিকান, এরকম অনেক কিছু। তারপর সোসিও ইকোনমিক ফ্যাক্টর আপনাকে চিন্তা করতে হবে। দেখেন আপনার যারা আপনার খুবই স্বল্প আয়ের, তাদের কত চিন্তা থাকে, দিন আনতে যেন পান্তা পুড়ে যায়। আবার যাদের বেশি পয়সা আছে তাদেরও চিন্তা থাকে, কিন্তু এগেইন আপনার এখানে মানে স্ট্রেসও একটা ইনভলভমেন্ট আছে। ফ্যাক্টর। সবকিছু আপনাকে এগুলো বিবেচনা করতে হবে। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দর্শক নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে কেন অনেকগুলো ওষুধ দেওয়া হয় অনেককে। তো এবার একটু আমার মনে হয় যে উচ্চ রক্তচাপ নিয়ে কথা বলার সময় যদি এর জটিলতা নিয়ে কথা না বলি তাহলে হয়তো বিষয়টা সম্পূর্ণ হয় না। তো এই উচ্চ রক্তচাপের জটিলতা গুলি যদি একটু উল্লেখ করেন, মানে খুবই মানে খারাপ খারাপ ধরনের জটিলতাগুলি যদি আগে বলেন, যে যেগুলো ভয়ঙ্কর কিছু জটিলতা হতে পারে, সেগুলো যদি একটু উল্লেখ করেন, জি আমার দর্শকরা উপকৃত হবেন। জি জি জটিলতা বলতে সর্বপ্রথম আমরা যেটা নিয়ে কনসার্ন থাকি, নাম্বার 1 হার্ট অ্যাটাক, নাম্বার 2 অথবা সেম স্ট্রোক। এই দুইটা জিনিস আমরা সব সময় খুবই কনসার্ন থাকি, যেটা মস্তিষ্কে হয়। মস্তিষ্কে হয়ে থাকে। জি, তো এটি কি জন্য? এগেইন চিন্তা করেন, ব্লাড প্রেশার যদি বেশি হয়ে থাকে, হার্ট যদি পাম্প না করতে পারে, কিংবা হার্ট যদি বেশি পাম্প করতে হয়, অনেক সময় এটি এক্সস্টেড হয়ে যায়, হার্ট ফেলিয়ার হতে পারে। হার্ট ফেলিয়ার হলে আপনার পুরো শরীরে আবার ব্লাড যাবে না। আবার অনেক সময় বেশি ব্লাড প্রেশার হলে সেটি মস্তিষ্কে গিয়ে সেখানে ব্লিডিং হতে পারে। তারপর অনেক সময় অ্যানোরিজম, সেটা বার্স্ট হতে পারে যদি অ্যানোরিজম কারো থাকে। অ্যানোরিজম থাকে। আপনার যে ভেসেলটা ঠিক মতো ফোটা বা যেভাবে হওয়ার কথা সেভাবে না হয়ে একটু বালজিং টাইপের হয়ে গেছে, একটু কোনো জায়গায় একটু উইক হয়ে গিয়েছে। হ্যাঁ, এরকম হতে পারে। তারপর হার্ট ফেলিয়ারের কথা বললাম। আবার সেই যে ব্লাড প্রেশার যেহেতু ব্লাড শরীরে সর্বত্রই চলে যায়, ইনক্লুডিং কিডনি, তো কিডনিতেও তো খুব ফাইন ভেসেল থাকে, সেই ভেসেল গুলো তো আপনার নষ্ট হয়ে গিয়ে আপনার কিডনি প্রবলেম করতে পারে। আমাদের আইতে খুব ফাইন ভেসেল থাকে, সেগুলি আপনার ড্যামেজ হয়ে গিয়ে আপনার দৃষ্টিশক্তির ক্ষতি করতে পারে বা হ্যামোরেজ করতে পারে, আই প্রবলেম করতে পারে। তারপর আপনার হচ্ছে যে আমাদের ব্রেইনে যে খুবই ওয়াটার শেড এরিয়া বলি, একদম মানে দুই পাশে, একদম ল্যাটারাল সাইডে, মানে একদম এক পাশে যে ছোট ছোট ভেসেল যেগুলো থাকে স্পাইডারের মতো, সেগুলো যদি বার্স্ট হয়ে যায়, তখন আপনার কি হয় পরবর্তীতে? এই যে ফরগেটফুলনেস, যেটাকে আমরা বলে থাকি ভাস্কুলার ডিমেনশিয়া, আলজাইমার ডিমেনশিয়া না, বা পার্কিনসন ডিজিজ ডিমেনশিয়া না, কিংবা লুই বডি ডিমেনশিয়া অনেক রকমের আছে। তো এই ভাস্কুলার ডিমেনশিয়া হয়ে যায়। এই যে অনেক সময় আমরা বলি না, বয়স হয়ে গেলে আপনার ভুলে যায়, তো এটা ভাস্কুলার ডিমেনশিয়া তো হতে পারে যদি ওনাদের যদি হতে থাকে। তবে সবচেয়ে বড় হচ্ছে যেটি, আমি দুইটা তিনটা কথা বলবো, সেটা হচ্ছে একটা হার্ট ডিজিজ, একটা হচ্ছে স্ট্রোক, এবং এরপরে হচ্ছে আপনার কিডনি প্রবলেম। এগুলোর দিকে খেয়াল রাখতে হবে। তো এই কমপ্লিকেশন গুলো এড়ানোর জন্য আমাদেরকে কিন্তু খুবই সচেতন থাকতে হবে, যাতে কোনো অবস্থাতেই যাতে আমাদের কোনো জায়গায় ছোটখাটো ফাইন ভেসেল গুলা আপনার যাতে কোনো ভাবে ড্যামেজ না হয়ে থাকে, এবং ব্লাড প্রেশারটা যাতে কন্ট্রোলে থাকে। জি, অনেক ধন্যবাদ। তার মানে হচ্ছে যে এই জটিলতাগুলো এড়ানোর জন্য আসলে রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে হবে, যেটাকে আমরা স্বাভাবিক মাত্রায় রাখতে চাই, যেভাবেই হোক সেটা রাখতে হবে, এবং সেটার জন্য একটা ব্যবস্থা নিতে হবে, তাহলেই আমরা এই জটিলতা এড়াতে পারবো। অনেক ধন্যবাদ ডক্টর মঞ্জুর মোর্শেদ। আমরা অনুষ্ঠান শেষ করব, আমাদের হাতে 1 মিনিট সময় আছে। আপনি যদি আরো একটা বিষয় একটু জানতে চাই, যে অনেক রকম ওষুধ আছে, অনেক রকম মানে ভেষজ ওষুধের কথা বলা হয়, অল্টারনেটিভ মেডিসিনের নামে অনেক ওষুধ আছে, যারা অনেক আশার কথা বলেন যে এগুলো খেলে যে চিকিৎসকরা যে মানে প্রথাগতভাবে যেসব চিকিৎসা করা হয় সেই ওষুধগুলো লাগবে না, বা একেবারে নির্মূল হয়ে যাবে, উচ্চ রক্তচাপ থাকবেই না। এইগুলিতে অনেকে কিন্তু অনেকে এগুলিতে আকর্ষণ করে, তারা এদিকে সেদিকে খান। তো এগুলো কতটা বিভ্রান্তিকর, বা নাকি এগুলো ঠিক আছে? না, ওষুধের ব্যাপারে আপনারা আপনাদের প্রোভাইডারের হাতে ছেড়ে দেন। উনারা আল্লাহর রহমতে আপনাকে বেস্ট
ট্রিটমেন্ট দিবেন যাতে ব্লাড প্রেশারটা কন্ট্রোল থাকে। তো ওষুধের ব্যাপারে আমি বলে এখানে শেষ করতে পারবো না, অনেক লম্বা। তবে আমি যেটা বলবো কয়েকটা জিনিস যেটা আপনি সবসময় করতে পারেন। আপনাকে অবশ্যই ওয়াক করতে হবে, এক্সারসাইজ করতে হবে, তারপর আপনার সোডিয়াম ইনটেক যেমন সল্টটা আপনার কমাতে হবে, আপনার ড্রিঙ্ক অ্যালকোহল একদম না করলেই বেস্ট। তারপর পটাশিয়াম রিচ ফুড যেগুলি আছে, যেমন ধরেন আপনার ব্যানানা বলেন, বেরি ফুড বলেন, তারপর যে সমস্ত ফুডসে আপনার পটাশিয়াম বেশি থাকে সেই ধরনের খাবার খাবেন। তারপর আপনার ক্যাফিন যদি আপনি অনেক খেয়ে ড্রিঙ্ক করে থাকেন, সেটা আপনার ক্যাফিন থেকে আপনার দূরে থাকতে হবে। স্ট্রেসকে আপনার নিয়ন্ত্রণে রাখতে হবে। তারপর আরেকটা জিনিস একদম ভুলে যাই আমরা, ডার্ক চকলেট যদি আপনি নিয়ে থাকেন, সেটিও আপনার ব্লাড প্রেশারের দিকে অনেক ভালো একটা ভূমিকা। তবে যখনই ডার্ক চকলেটটা নেবেন সবসময় চিন্তা করবেন 70% কোকো কিংবা অ্যাবাভ হয়ে থাকে। 70 এবং 90-র মধ্যে কোকোর মধ্যে কোনো পার্থক্য নাই। সুতরাং আপনারা বাজারে যখনই যাবেন শুধুমাত্র ডার্ক চকলেট নেবেন না, 70% কোকো মিনিমাম যাতে থাকে সেটি খেয়াল রাখবেন। এবং আরেকটা বলবো যে লুজ ওয়েটটাকে মেনটেন রাখবেন, যাতে কোনো অবস্থাতে স্মোকিং করবেন না, এবং সুগার রিফাইন্ড কার্বোহাইড্রেট থেকে দূরে রাখবেন। অনেক বেরি জাতীয় ফ্রুটস খাবেন, যেগুলো স্ট্রবেরি, ব্ল্যাকবেরি, ব্লুবেরি এগুলি। আর যতদূর সম্ভব হয় যদি মেডিটেশন করার যদি চিন্তা থাকে, নামাজ কলমা পড়ে যদি আপনার ভালো লাগে থাকে, কিংবা আপনি যেটি আপনাকে রিল্যাক্সেশন দিয়ে থাকে সেটা করতে ভুলবেন না। কিন্তু এই যেসব ওষুধ বলা হয়, অনেক বড় বড় কথা বলা হয়, যেসব ওষুধের কথা, মানে ওষুধ টুক না, মানে সাপ্লিমেন্ট অনেক কিছু বলা হয়, সেগুলো থেকে আসলে আমার যেটা মনে হয় যতটুকু সম্ভব তার উপরে নির্ভর না করাই ভালো, কারণ সেগুলো রক্তচাপকে নিয়ন্ত্রণ করবে সেরকম কোনো আসলে কিন্তু প্রমাণ নেই। হয়তো অনেক বড় বড় কথা বলেন তারা, কিন্তু এগুলি অনেক সময় বিভ্রান্তিকর। তো আমরা শেষ করব, সংক্ষেপে যদি কিছু বলতে চান বলতে পারেন, তারপর আমরা একদম ইতি টানবো আজকে অনুষ্ঠানে। যে আবারও আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে হাইপারটেনশনের যে ডেটা উদযাপন করছেন, এটিতে আমরা একমত যে ব্লাড প্রেশার একটা সাইলেন্ট কিলার, এবং ব্লাড প্রেশারের ট্রিটমেন্ট অবশ্যই করতে হবে। সেটি আপনি ন্যাচারালি হোক, সেটি আপনার প্রয়োজনে মেডিসিন দিয়ে হোক, আপনাকে ব্লাড প্রেশার মাস্ট কন্ট্রোল করতে হবে, এবং এতে আপনার কোয়ালিটি অফ লাইফটা আপনি মেনটেন করতে পারবেন। জি, অনেক ধন্যবাদ ডাক্তার মঞ্জু মোর্শেদ। দর্শক, অনুষ্ঠান শেষ করব। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ডাক্তার মঞ্জু মোর্শেদ, আপনাকেও ধন্যবাদ অনেক মূল্যবান তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। আমার নিশ্চয়ই দর্শকরা এ থেকে উপকৃত হবেন। এবং দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা চেষ্টা করেছি এই অনুষ্ঠানের মাধ্যমে উচ্চ রক্তচাপ সম্পর্কে বিভিন্ন তথ্য দিতে আপনাদেরকে, এবং আমরা যেটা বললাম যে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে লাইফস্টাইল চেঞ্জ, খাবার দাবারের পরিবর্তন, এবং কম লবণযুক্ত খাবার খাওয়া, এবং জীবনযাত্রার প্রণালীর অনেক পরিবর্তন, সবকিছু মিলিয়ে সচেতন হওয়া, নিয়মিতভাবে রক্তচাপটা মাপা, লক্ষ্য রাখা রক্তচাপটা কি মাত্রায় আছে, এবং এগুলো যদি আমরা একটু সচেতন হয়ে ব্যায়াম করি, ওজন কমাই, অনেক বিষয় আছে, তাহলে কিন্তু শুধু রক্তচাপ না, আমরা কিন্তু আরো অনেক রোগ থেকে ভালো রেহাই পাবো, এবং আমাদের শরীরটা ভালো থাকবে, সুস্থ থাকবে, অনেক রোগ থেকে কিন্তু আমরা মুক্ত থাকতে পারবো। আশা করি আজকে অনুষ্ঠান থেকে আপনারা উপকৃত হয়েছেন। আগামীতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।